أعوذ بالله من হ্যালো। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. চলেন, এর আগে আমরা পড়ে এসেছিলাম আলাদা আলাদা অক্ষর, তাই না? আলিফ, বা, তা, সব একটা আলাদা আলাদা অক্ষর ছিল। এখন আমরা পড়বো যুক্তাক্ষর। এখন আমরা কি পড়বো? যুক্তাক্ষর, অর্থাৎ একটা অক্ষর যখন দ্বিতীয় কোনো অক্ষরের সাথে গিয়ে মিলবে তখন তাকে দেখতে কেমন হবে, কেমন ভাবে পড়তে হবে, তো সেই অক্ষরকে আমরা বলবো যুক্তাক্ষর। অর্থাৎ একটা অক্ষর দ্বিতীয় অক্ষরের সাথে যুক্ত করার নাম হলো যুক্তাক্ষর। চলেন, যুক্তাক্ষর দেখতে কেমন হয়, কেমন ভাবে পড়তে হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকেই ধ্যানের সাথে ক্লাসে বসবেন, ধ্যান রাখবেন আমার দিকে। দেখেন, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলিফ, তাই না? আলিফকে টান দেওয়া যাবে না, আলিফ। অর্থাৎ এই আলিফ দিয়ে আলিফ অন্য কোনো অক্ষরের সাথে যখন যুক্ত হয় তখন আলিফকে দেখতে কেমন হয়, আলিফকে জুড়লে কেমন ভাবে পড়তে হয়, তো তার পরস্পর একটা এদিকে পদ্ধতি দেখিয়েছেন। দেখেন, বা, আলিফ, প্রত্যেকেই পড়বেন। মিউট কেউ খুলবেন না, মিউট করেই আমার সাথে সাথে প্রত্যেকেই পড়বেন। বা, আলিফ। জি, এখানে দেখেন, আমরা চিনে এসেছিলাম যে নিচে একটা নোক্তা আছে, তাকে কি বলা হয়? বা, তাই না? এখানে সেই বা আছে, তারপরে এখান থেকে সোজা উপরের দিকে তুলেছে, এটা হলো কি? আলিফ। আলিফ যখন বা এর সাথে যুক্ত হয় তখন দেখতে এরকমই হয়, বা, আলিফ। তো এখানে আমাদের খুব সুন্দর একটা নিয়ম আপনাদেরকে আমি বলে দেব অক্ষর চেনার জন্য। জি, দেখেন, যখন আমরা ধরেন নৌকো মতো টানছি, টেনে তারপরে উপরে উঠে যাচ্ছি, এটাকে বলছি আমরা নিচে একটা নোক্তা দিয়ে বা, আলিফ, তাই না? তো দেখেন, নিচে একটা নোক্তা দিলে হচ্ছে বা, আলিফ। তাহলে এখানে যদি আমরা নিচের নোক্তাটা কেটে দিয়ে নোক্তাটা উপরে দিয়ে দিই তখন হয়ে যাবে নুন আলিফ, তাই না? নুনের উপরে একটা নোক্তা। তারপরে দেখেন, এখানে যদি উপরে আমরা যদি দুটো নোক্তা দিয়ে দিই তাহলে এটা কি হলো? তা, আলিফ, তাই না? তা এর সাথে আলিফ যুক্ত হচ্ছে, তা, আলিফ। তারপরে দেখেন, আরো একটা নোক্তা যদি উপরে বাড়িয়ে দিই এখানে কি হয়ে যাবে তাহলে? সা, আলিফ, তাই না? তাহলে এখানে শুধু বা, আলিফ দিয়ে বুঝিয়েছে, মানে আমাদেরকে এখানে ঠিক করতে হবে যে বায়ের মতো দেখতে আরো কয়েকটা অক্ষর আসে, শুধু তাদের পার্থক্য থাকে নোক্তার। বায়ের এক নোক্তা নিচে থাকে, তাহলে নিচে থাকছে এক নোক্তা মানে বা, নিচে যদি আরো একটা নোক্তা বাড়ানো যায় হয়ে যাবে ইয়া। কি হবে? ইয়া, ইয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে নিচে একটা নোক্তা থাকলে বা, নিচে দুটো নোক্তা এসে গেলে ইয়া, উপরে একটা নোক্তা থাকলে নুন, উপরে দুটো নোক্তা থাকলে তা, উপরে তিনটা নোক্তা এসে গেলে সা। তাহলে একই দেখতে অক্ষর আসে পাঁচটি, শুধু নোক্তা আলাদা পরিবর্তন হয়, শুধু নোক্তার পরিবর্তনের সাথে অক্ষর পরিবর্তন হয়। দেখেন তাহলে, বা, আলিফ, এখানে ওই পাঁচটা অক্ষর আমরা নিজে নিজে সাজিয়ে সাজিয়ে পড়ে পড়ে নেব, যে নিচে আরো একটা নোক্তা দিলে ইয়া আলিফ, উপরে একটা নোক্তা দিলে শুধু নুন আলিফ, উপরে দুটো নোক্তা দিলে তা আলিফ, উপরে তিনটে নোক্তা দিলে সা আলিফ। এখানে নিজে নিজে ফিট করে নেবেন এগুলো প্রত্যেকেই। চলেন তারপরে দেখেন, কাফ, আলিফ, এটা কি আছে? কাফ। এই যে দেখেন, কাফ, এটা, এই যে দেখছি আমরা অক্ষরটা, এটাকে বলা হয় কাফ। তারপরে এই যে আলিফ রয়েছে, কাফ, আলিফ, এই যে সোজা মতো কাফের সাথে গিয়ে উপরে উঠে গিয়েছে এরকম একটা মেকা মতো হয়ে এই দিক দিয়ে এরকম একটা দাঁড়ি টেনে দিচ্ছে, এটাকে বলা হবে কাফ। আমরা কাফ যেহেতু, দেখেন, একে বলবো কাফ, একে কি বলবো? কাফ। আর কাফের সাথে উঠে গিয়েছে এটা কি? আলিফ। তাহলে কাফ,
আলিফ। তারপর দেখেন, এর আগে আমরা পড়েছি খ, এইরকম করে এসে এইরকম নিচে চলে গিয়েছে হা, পেটে একটা নক্তা থাকলে হয়ে গিয়েছিল জিম, উপরে একটা নক্তা থাকলে হয়ে গিয়েছিল খ। এখানে যখন এই জিমের সাথে অন্য, ধরেন আলিফ যুক্ত হচ্ছে, বা খয়ের সাথে আলিফ যুক্ত হচ্ছে, বা হায়ের সাথে আলিফ যুক্ত হচ্ছে, যেহেতু এই তিনটে একই দেখতে হয়, তো এখানে দেখেন জিম হা খ দেখতে এরকমই হয়, শুধু নুক্তার পরিবর্তন। তো এখানে যখন যুক্ত হবে আলিফটা ঠিক এখান থেকে এসে যুক্ত হবে, এখান থেকে মাঝখান থেকে নিচের এটা পুরো কেটে বাদ যাবে, নিচের এটা কেটে বাদ যাবে, গিয়ে আপনার এখান থেকে যেমন ছিল এইভাবে এসে এর সাথে আলিফের সাথে যুক্ত হবে। তাহলে এখানে খ আলিফ হয়ে গেল, তাই না? উপরে একটা নক্তা ছিল কার, খর, খ আলিফ। তারপরে যদি আমি এই উপরের নক্তাটা ধরুন কেটে দেন, উপরের নক্তাটা কেটে দিলাম, হয়ে গেল কি, হা আলিফ, তাই না? নক্তা নিকার হা। তাহলে এখানে তারপরে দেখেন একটা নক্তা এর নিচে লাগান আপনি নিজে নিজে, তাহলে হয়ে যাবে কি, জিম আলিফ। জিমের এখানে পেট ছিল, পেটটা এখানে কেটে দিতে হচ্ছে, দিলে কি হচ্ছে, জিম আলিফ, তাই না? তাহলে জিম হা খ যখন একই দেখতে হয়, তো যখন যুক্তাক্ষরের সাথে খ আলিফের সাথে যখন যুক্ত হচ্ছে যেমন দেখতে হবে, জিম ও ওই রকম ভাবে জুড়বে আর হাও ওই রকম ভাবে দেখতে আসবে। শুধু পার্থক্য কোন জায়গাটা হবে, পার্থক্যটা শুধু ওই জায়গায় হবে যেখানে শুধু নোক্তার পরিবর্তন, উপরে একটা নোক্তা মানে খ, নিচে একটা নোক্তা থাকলে হবে জিম, আর দুটো নোক্তা সব যদি কেটে দেন হয়ে যাবে হা। তাহলে এখানে আছে কি, খ আলিফ। তারপরে দেখেন, আমরা মিম পড়েছিলাম এইরকম, তাই না? এইরকম এসে নিচের দিকে ছিল, বা এইরকম গিয়ে হালকা এরকম নিচের দিকে ছিল, এটাকে মিম পড়েছিলাম। এখানে সেই মিমের সাথে আলিফ যুক্ত করেছে, হয়ে যাচ্ছে কি, মিম আলিফ, তাই না? মিমের সাথে যখন আলিফ যুক্ত হচ্ছে কি হচ্ছে, মিম আলিফ। চলেন মাশাআল্লাহ। তারপরে দেখেন, লাম আমরা পড়েছিলাম এইরকম, তাই না? দেখতে হয় এইরকম এসে উপরের দিকে উঠে যায়। তো এখানে সেই লামটা হালকা করে এইভাবে টেনেছে, আর এখান থেকে আলিফটা যুক্ত করে দিয়েছে, দিয়ে কি হয়েছে, লাম আলিফ। চলেন তারপরে দেখেন, বা, বা যখন যুক্তাক্ষরের সাথে যুক্ত হবে, বা যখন কোনো অক্ষরের সাথে যুক্ত হবে তখন কেমন ভাবে দেখতে হয় বাকে। দেখেন বা যখন অক্ষরের মাঝখানে চলে আসে, এই যে বা দেখেন, হালকা ছোট মতো নৌকো আর নিচে একটা নোক্তা, তাহলে আমরা বাকে চিনবো কেমন ভাবে, যে নিচে একটা নোক্তা আছে আর তার একটা নৌকো মতো আছে হালকা, তো সেই হালকা নৌকো আর নিচে বা মানে এটা, নিচে একটা নোক্তা মানে এটা হলো বা। তাহলে কাফ আমরা এর আগে এইভাবে কাফ আসে একটা বলেছিলাম, যে এইরকম এসে এইরকম থাকে, এর সাথে আলিফ যুক্ত হয়, কখনো বা যুক্ত হয়, কখনো তা যুক্ত হয়, তো যেরকম ভাবে যুক্ত হবে সেইভাবে আমরা পড়বো। তাহলে এখানে প্রথমে আছে কাফ, তারপরে বা, তারপরে উপরে দুটো নোক্তা কার, তা, তাই না? চলেন, নৌকো আছে, উপরে দুটো নোক্তা আছে, অর্থাৎ এটা তা। তাহলে কাফ বা তা। তারপরে দেখেন বা নুন, এখানে দেখেন বা এইরকম হালকা করে নৌকোটা হালকা অর্ধেক দিয়েছে এখানে, দিয়ে নুনের সাথে যুক্ত করে দিয়েছে, নিচে একটা নোক্তা দিয়েছে। তাহলে বা নুন, নুনকে একটু বেশি টান দেবেন, তিন আলিফ টান দিতে হবে, বা নুন। হ্যাঁ, তাহলে বাকে কিভাবে চিনবো, বায়ের নিচে একটা নোক্তা থাকে, সবসময় এটা মাথায় রাখেন, বায়ের নিচে একটা নোক্তা, নিচে, এটা মাথায় রাখতে হবে। তাহলে বা নুন। তারপর দেখেন আবারও সেই বা এসে যুক্ত হয়েছে কার সাথে, আমরা এরকম দেখেছিলাম দাল, তাই না? কিন্তু দাল যখন যুক্তাক্ষরের সাথে মেশে,
কখনো কখনো দাল এইরকম আবার উপরের দিকে উঠে যায়। এই যেমন এখানে দিয়েছেন দেখেন, ডালটা একটু উপরের দিকে মুখটা চলে গেছে, তাই না? ডালের মুখ আসলে এইভাবে থাকে তো, কিন্তু যখন যুক্তাক্ষরের সাথে জোড়ার জন্য মুখটা এরকম হালকা উপরের দিকে চলে যায়। বায়ের সাথে যখন ডাল জুটছে তখন দেখেন এখান থেকে বা আসছে, এসে উপরে এরকম উঠে ডাল হয়ে যাচ্ছে। দেখেন আমি মুছে দিয়ে লিখি আরো একবার। দেখেন, এই বা আসছে, উপরে উঠে যাচ্ছে, গিয়ে এখান থেকে এসে এই হয়ে যাচ্ছে দাল, বা দাল, তাই না? তাহলে যখন বা দেখতে এরকম হচ্ছে, মানে এর সাথে আরো অক্ষর অনেক রকম আসে যে বার মতো দেখতে আরো কটা অক্ষর আসে তার সাথে যুক্ত করতে হবে, তাই না? বায়ের নক্তা আপনি কেটে দেন নিজে নিজে, নক্তাটা নিজে নিজে লিখে কাটেন, কেটে তারপরে দুটো নক্তা উপরে লাগান। তাহলে কি হলো এখন? তালাম, বা তা দাল, সরি, লাম বলে ফেললাম আমি, তা দাল, তাই না? আবার একটা নোক্তা এখানে বাড়িয়ে দেন নিজে নিজে, হয়ে যাবে সাদাল। দেখতে একই রকম সব, তাই না? বেশিরভাগ দেখতে একই রকম, শুধু নোক্তার পরিবর্তন হচ্ছে। যেমন এখানে বা দাল আছে, উপরে যদি একটা নোক্তা থাকে নুন দাল হবে, দুটো নোক্তা দিলে তা দাল হবে, তিনটে নোক্তা দিলে সা দাল হবে। নিজে নিজে এগুলো পরিবর্তন করবেন। এখানে বা নুন আছে, তাহলে উপরে আরো একটা যদি নোক্তা দিই হয়ে যাবে নুন নুন, তাই না? নিচের নোক্তাটা কেটে দিন, দিলে নুন নুন। উপরে যদি দুটো নোক্তা দেন তা নুন, উপরে যদি তিনটে নোক্তা দেন সা নুন, তাই না? একদম সিম্পল ভাবে দেখেন তারপর। তাহলে এটা কি হলো? বাদাল। এখানে আপনি আরো একটা কাজ করতে পারেন। বা দাল পড়লেন তো, আর আমরা এর আগে পড়েছিলাম যে দাল আর জাল দেখতে একই রকম, শুধু নোক্তার পরিবর্তন থাকে। দালের একটা নোক্তা থাকে, জালের কোনো নোক্তা থাকে, দালের কোনো নোক্তা থাকে না, আর জালের গিয়ে একটা নোক্তা থাকে। তাহলে এখানে দাল এসছে, দালের উপরে নিজে নিজে একটা নোক্তা দেন, দিলে হয়ে গেল কি? জাল, তাই না? তাহলে বাজাল। নিজে নিজে এইভাবে করবেন, যে অক্ষরের সাথে যে অক্ষর মিল হয় সেই অক্ষর যখন আসবে নোক্তার পরিবর্তন করে নিজে নিজে মিল করান, তাহলে অক্ষর চিনতে পারবেন খুব সহজে। তারপরে দেখেন, সিন ইয়া বা, এখানে সিনটা আপনি কিভাবে চিনবেন? এর আগে আপনি পড়েছিলেন তো সিন এইরকম দেখতে হয়, এরকম দুটো দাঁত মতো হয়ে একটা নিচের মতো এরকম পেট মতো আসে, তাই না? এটাকে আমরা পড়েছি সিন। তো এখানে সব তো সমান হয়ে গেল, তো আমি সিন কিভাবে বুঝবো? এখানে আপনাকে চিনতে হবে সিনকে, দুটো দাঁত আছে, তাই না? সিন যখন কোনো অক্ষরের সাথে যুক্ত হবে তখন তার দুটো দাঁত এরকম প্রথমে এসে, তারপরে ধরুন ইয়া লিখছেন, তো আরো একটা ইয়ার একটা এরকম নৌকো এসছে, এসে আসার পরে ইয়ার দুটো নোক্তা নিচে চলে আসছে, হয়ে গেল ইয়া, সিন ইয়া। তারপরে এখানে ধরুন আরো একটা দিচ্ছেন বা, মানে আরো একটা নৌকো বানাতে হবে, আর একটা নৌকো বানিয়ে নিচে একটা নোক্তা দিচ্ছেন, হয়ে গেল বা। আরো একটা নৌকো বাড়ান, বাড়িয়ে তার উপরে দিয়ে দেন দুটো নোক্তা, হয়ে যাচ্ছে তা। আরো একটা নৌকো বাড়ান, বাড়িয়ে তার উপরে দিয়ে দেন তিনটে নোক্তা, হয়ে গেল সা। নিজে নিজে জোড়েন, কি বুঝলেন? নিজে নিজে যখন বারবার জুড়বেন তখন দেখবেন জোড়েন অক্ষর যেখানেই আসছে আপনি চিনতে পারছেন। তারপরে দেখেন, সিন, সিনের কোনো নোক্তা থাকে না, সিনের তিনটে নোক্তা থাকে, তাই না? এখানে সিন এসছে প্রথমে, আমরা নিজে নিজে এখানে তিনটে নোক্তা লাগিয়ে নেবো, নিলে হয়ে যাবে কি? শিন। হ্যাঁ, এইভাবে নিজে নিজে অক্ষর নিয়ে খেলা করতে হবে, নোক্তা ঘুরিয়ে ঘুরিয়ে খেলা করলে তবে চিনতে পারবেন। তাহলে এখানে কি আছে? প্রথমে দুটো দাঁত আছে মানে সিন, তারপরে একটা নৌকো, দুটো নোক্তা নিচে মানে ইয়া, তারপর আরো একটা নৌকো মতো আছে, নিচে একটা নোক্তা মানে বা। তাহলে সিন ইয়া বা। এখানে সিনের উপরে তিনটে নোক্তা নিজে লাগান, হয়ে যাচ্ছে কি? শিন ইয়া বা। বায়ের নোক্তাকে কেটে দেন, বায়ের নোক্তা কেটে দেন, দিয়ে উপরে দুটো নোক্তা দেন, হয়ে যাচ্ছে তা। সিন ইয়া তা।
শিন ইয়া তা, তারপর তার উপর আরো একটা নোক্তা দেন, হয়ে গেল সা। শিন ইয়া সা, তাই না? তো নিজে নিজে এইভাবে যখন আপনি করতে পারবেন তখন মনে করে নেবেন যে আপনি অক্ষর চিনে গেছেন, খুব সহজেই চিনে গেছেন। চলেন, তাহলে এখানে কি আছে? সিন ইয়া বা, তারপরে দেখেন বা জিম। বা প্রথমে এখান থেকে এসে, এসে এইভাবে হালকা নৌকো মতো উঠেছে, উঠে জিম যেমন ছিল ঠিক সেই রকম এইভাবে টেনে এইভাবে নিচের দিকে চলে গিয়েছে। জিমের পেটে একটা নোক্তাও দিয়েছে, আর বায়ের নিচে একটা নোক্তা দিয়েছে, তাই না? বায়ের একটা নিচে নোক্তা থাকে আর জিমের পেটে নোক্তা থাকে, তাহলে বা আর জিম যখন যুক্ত হচ্ছে কেমন হচ্ছে? বা জিম। এখানে আপনি আবার নিজে নিজে কারিগরি করেন, বায়ের নোক্তা নিজে সরিয়ে দেন, বায়ের নোক্তাটা নিজে নিজে সরিয়ে দেন, দিয়ে উপরে দুটো নোক্তা দেন তো, দিলে কি হবে? তাজিম, তাই না? উপরে আপনি নিজেই তিনটে নোক্তা দেন, তাহলে কি হলো? সাজিম, তাই না? কি সুন্দর হচ্ছে দেখেন। তারপরে এ, এই যে সাজিম হলো, জি, সাজিম হয়ে গেল। তো এখানে জিমের মতো দেখতে আরো দুটো অক্ষর আছে, তাই না? নোক্তার পরিবর্তন হয়, জিমের নোক্তাটা কেটে দিলে হয়ে যাবে কি, যার কোনো নোক্তা থাকে না, হা, সাহা, তাই না? আচ্ছা, একটা নোক্তা এদিক থেকে কেটে দেন, তাহা, আরো একটা নোক্তা কেটে দেন, নুন হা, তাই না? এখানে বা করে দেন, নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে বা, বা হা। এবারে যদি উপরে, এর উপরে একটা নোক্তা দেন হয়ে যাবে কি, খ, বা খ, তাই না? পেটে একটা নোক্তা দেন, বা জিম, দুটো নোক্তা কেটে দেন, বা হা। নিজে নিজে এরকম অক্ষরের আপনি নিজে নিজে যদি নোক্তা পরিবর্তন করতে শেখেন আর সাথে সাথে অক্ষরকে চেনেন, নোক্তার সাথে অক্ষরের পরিবর্তন হয়, বুঝতে পারছেন? এটা চিনতে হবে আপনাকে, হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন, বা হয়ে গেল। এখন আমরা দেখব জিম। জিম কেমন ভাবে যুক্ত হচ্ছে দেখেন, এই যে জিম, জিমটা পুরো কখনো কখনো এই যে দেখেন এখানে সিন জিম শেষেরটা দেখেন, এখানে জিমটা পুরো এসছে, কিন্তু এই এই যে জিম, এটা একটা জিম, এই একটা জিম আছে, এখানে এই একটা জিম, এখানে এই মাঝখানে এই একটা জিম আছে, এই একটা জিম আছে। তাহলে কিছু কিছু সময় জিম যখন যুক্ত হয়, জিমকে দেখতে এরকম হয়ে যায়, তখন তার পেটটা কেটে দেয় জিমের। এই যে জিমের পেট আছে, নিচে লিখছি দেখেন প্রত্যেকে, এইভাবে এসে এইভাবে নিচে চলে গেলে হয়ে গিয়েছিল জিম, তাই না? তো এখান থেকে পেটটা এই পর্যন্ত কেটে দেয়, দিলে এখানে পেটের নখটা পেটে থাকলো, পেটটা যদি কেটে দেয়, জিমের নখটা তখন নিচে চলে আসে, কোথায় চলে আসে? নিচে। দেখতে কিন্তু একই থাকে মাথাটা। এবারে মাথার সাথে আরো একটা অক্ষর ধরেন, এখানে আলিফ জুটছেন, জিম আলিফ। এখানে নিচের পেটটা কেটে দিতে হবে, নিচে যে পেটটা আছে এই পেটটা কেটে দিতে হবে, দিলে হয়ে যাবে আপনার, এখানে যেমন মাথাটা ছিল সেরকম থাকবে, জিম আলিফ। আচ্ছা, জিমের মতো দেখতে তিনটে অক্ষর আসে, জিম হা খ, নোক্তার পরিবর্তন হয়, হার কোনো নোক্তা থাকে না, এর নোক্তাটা সরিয়ে দেন, হয়ে গেল হা আলিফ, তাই না? আচ্ছা, খয়ের মাথায় একটা নোক্তা থাকে এখানে উপরে, এরপরে উপরে একটা নোক্তা দেন, দিলে খ আলিফ। মাশাআল্লাহ। তাহলে এইভাবে অক্ষরকে চিনতে হবে, নিজে নিজে অক্ষরের আহ, যে নোক্তা পরিবর্তন করে নিজে নিজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সোহাবুল ভাই বলেন। এইমাত্র জয়েন হলাম। ঠিক আছে, মিউট করে এইমাত্র নেন, জয়েন হলাম। মিউট করে নেন। তাহলে এখানে জিম যখন দালের, লামের সাথে যুক্ত হচ্ছে দেখেন, লাম তো শুধু এরকম সিম্পল ছিল, জিমটা সামনেতে এসে এইভাবে জুড়ে গেল, হয়ে গেল জিম লাম,
এই যে জিম লাম, তারপরে দেখেন লাম জিম ফা। এখানে লাম, প্রথমে লামটা এইভাবে এসে এসে হালকা করে এরকম গিয়েছে। তারপরে জিম, এই যে জিমটা কাটা জিমটা এখানে চলে যাবে, হয়ে গেল জিম। তারপরে ফায়ের মুখটা মোড়া, মুখটা একটু মোড়ে দিলাম, দিয়ে নৌকো মতো করে উপরে একটা নোক্তা দিলাম, জিমের নিচে একটা নোক্তা দিয়ে দিলাম। তাহলে লাম জিম ফা, তাই না? লাম জিম ফা। এখানেও তাহলে জিমের মতো দেখতে তিনটে অক্ষর আসে, জিমের নোক্তা কাটেন, হয়ে গেল লাম হা ফা। ফায়ের মতো দেখতে আরো একটা অক্ষর আসে, তার নোক্তা দুটো করে দেন, দিলে হয়ে যাবে কফ। তাহলে লাম হা কফ। লাম, এখানে আবার একটা উপরে নোক্তা দিলে খ, লাম খ কফ, তাই না? চলেন, এইভাবে নিজে নিজে কাটতে হবে, নিজে নিজে জুড়তে হবে, তখনই অক্ষর চিনতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখেন, প্রথমে লাম, তারপরে আসছে জিম, তারপরে এসছে ফা। লাম জিম ফা। চলেন তারপরে দেখেন জিম খ। জিম প্রথমে এইভাবে এসছে, এইভাবে এসে এখানে খয়ের সাথে যুক্ত হয়ে গিয়েছে, খয়ের সাথে জুড়ে দিয়েছে। উপরে একটা নোক্তা থাকে খয়ের, জিমের একটা নোক্তা নিচে থাকে। তাহলে জিম খ। তারপরে দেখুন জিম সা। সায়ের তিনটে নোক্তা উপরে। সা আর শিনের মধ্যে পার্থক্য দেখেন। শিন, প্রথম দুটো দাঁত আছে এরকম, তারপরে গিয়ে ধরেন সা জুড়ছেন, তাহলে এখানে সিন সা, সা। কিন্তু সা আর সিনের মধ্যে পার্থক্য দেখেন, সার কোনো দাঁত নেই, শুধু নৌকোমতা আছে একটা, আর সিনের দুটো দাঁত আছে, তাই না? তাহলে সিন আর সার মধ্যে পার্থক্য করতে হবে, শিন আর সা। এই যে শিন, শিন আর সা। চলেন তারপরে দেখেন সিন জিম। সিন প্রথমে এইভাবে এসে এসে হয়ে গেল, এখানে এসে জিমের সাথে যুক্ত হয়ে গেল, গেলে সিন জিম। সিনটা জুড়ে গেল জিমের সাথে, হয়ে গেল কি সিন জিম। চলেন তারপরে দেখেন সিন আর শিন যখন যুক্তাক্ষরের সাথে জুড়ে তখন কেমন দেখতে হয় দেখেন। এটা কি আছে, প্রথমে সিন আর তারপরে শিন। প্রথম সিনটা যখন আওয়াজ করবেন তখন সিটি মতো আওয়াজ আসবে, সিটি আওয়াজ আসবে। প্রেসার কুকারের আওয়াজ জানেন, যখন ভাত হয়ে যায় তখন আওয়াজ যেটা হয়, সিন। আর শিন দেখেন, দাঁতের ফাঁক থেকে হাওয়াটা একদম বার হয়ে যাবে, শিন। একটা হচ্ছে সিন, আর একটা হচ্ছে শিন। হ্যাঁ, এই পার্থক্যটা করতে হবে। চলেন তারপরে দেখে নিই আমরা, সিন যখন আলিফের সাথে যুক্ত হচ্ছে দেখেন, সিনের দুটো দাঁত এসে আলিফের সাথে উপরে যুক্ত হয়ে গিয়েছে, তাহলে সিন আলিফ। তারপরে দেখেন সিনের উপরে যদি আমরা এখানে তিনটে নোক্তা দিই, শিন আলিফ। হ্যাঁ, এখানে শিন গিয়ে লামের সাথে যুক্ত হয়েছে, শিন লাম। আর যদি এখানে আপনারা ধরেন সিনের যে নোক্তাটা রয়েছে, নোক্তাটা পুরো কেটে দিচ্ছেন, দিলে কি থাকছে, সিন লাম। তখন সিটি মতো আওয়াজ আসবে, সিন লাম। হ্যাঁ, চলেন মাশাআল্লাহ। তারপরে দেখেন তো কি আছে,
সিন, মাঝখানে জিম, তারপরে নুন। সিন, জিম, নুন। এখানে দেখেন, সিনের যে দুটো দাঁত রয়েছে, দাঁত এসে গিয়েছে, তারপরে গিয়ে জিমের সাথে যুক্ত হয়েছে, একটা নোক্তা রয়েছে নিচে জিমের। তারপরে নুন যেমন আছে, নুনের সাথে শুধু জুড়ে গিয়েছে জিমটা। সিন, জিম, নুন। বলেন, প্রত্যেকে আমার সাথে সাথে বলতে হবে, দেখতে হবে, এদিকে ওইদিকে এদিক ওদিক করলে হবে না। সিন, জিম, নুন। চলেন, তারপরে দেখেন, সিন, সদ, বা। আমরা সদ পড়েছিলাম, দেখেন কেমন, এইরকম না? এরকম হয় সদ, তাই না? একটা উপরে নোক্তা দিলে হয়ে যায় জদ। তো এখানে সোয়াদ যখন মাঝখানে আসবে, অক্ষরের মাঝখানে, তখন এই যে দেখেন, এই যে মুখটা এই যে এসছে, এটা হচ্ছে সদ। প্রথমে এটা সিন, তারপরে আছে সিনের দেখতে দুটো দাঁত আছে দেখেন এখানে, তারপরে সদ, তারপরে বা। বা কেমন হয়? একটা নৌকো মতো হয়ে নিচে একটা নোক্তা, এটাকে বলবো বা। তাহলে সিন, সদ, বা, তাই না? চলেন, তারপরে দেখেন, ফা, শিন, লাম। এখানে ফার মুখটা মোড়া, চলে আসছি আমরা এইভাবে, এখানে একটা নোক্তা দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে ফা। তারপর সিনের দাঁত, এই যে দুটো দাঁত, তাই না? দুটো দাঁতের এখানে আবার নোক্তা দিলে হয়ে যাবে শিন, ফা, শিন। এখান থেকে লাম যুক্ত হচ্ছে, ফা, শিন, লাম, তাই না? তাহলে এখানে দেখেন, ফা, শিন, লাম। মাশাআল্লাহ। তারপরে দেখেন, সদ, সদ, নিচের লাইনটা দেখেন, সদ আর জদ এসছে। সদ আর জদ যখন যুক্ত হবে, কেমন ভাবে যুক্ত হয় দেখেন। প্রথমে সদের এইভাবে হালকা করে চলে আসছি, তারপরে ধরেন এখান থেকে সদ এইরকম হতো, কিন্তু এখান থেকে যখন সদ যুক্ত হবে, সদের সাথে মুখটা মুড়ে উপরে উঠবে, দুটো নোক্তা হবে, হয়ে যাবে কফ। সদ, কফ, সদ, কফ। চলেন, তাহলে এখানে সদের উপরে একটা নোক্তা দিয়ে দেন, হয়ে যাবে কি? জদ, কফ। আচ্ছা, এখানে কফের একটা নোক্তা কেটে দেন, দিয়ে হয়ে যাবে কি তখন? ফা। ফা হয়ে যাবে না? ফায়ের একটা নোক্তা থাকে, মুখটা মারা। তাহলে হয়ে গেল কি? ফা, জদ, ফা। হ্যাঁ, নিজে নিজে এগুলো করতে হবে খাতায়। তারপরে দেখেন, হয়ে গেল তাহলে সদ, কফ। তারপরে দেখেন, জদ, লা, জদ, কাফ। এটা কাফ কেন বলবো? কারণ লাম আর কাফ দেখতে একই রকম হয়, তাই না? লাম এরকম হয়, আর এখানে কাফও এইরকম হয়, কিন্তু লামের পেটে কিছু থাকে না, আর কাফের পেটে একটা এইরকম এসে একটা এইরকম থাকে। এই যে দেখেন, এরকম এসে এরকম মতো একটা থাকে, এটাকে আমরা কি বলবো? কাফ। তাহলে জদ এইরকম এসে প্রথমের সাথে জুড়ে গেল, একটা নোক্তা হয়ে গেল জদ, কাফ। জদের নোক্তাটা সরিয়ে দেন, হয়ে যাবে সদ, কাফ, তাই না? সদ, কাফ, জদ, কাফ, একটা নোক্তা দিলে জদ, কাফ। চলেন, তাহলে এখানে এটা কি আছে? স, সদ, কফ, জদ, কাফ। কফ আর কাফ দেখে নেন ভালো করে। কফটা হয় এরকম মুখ মোড়া, মুখটা গোল, পেটটা, এটাকে বলবো কফ। এটাকে বলবো কাফ। যেটা লামের মতো দেখতে হয়, পেটে একটা এ থাকে, এটাকে বলে কি? কাফ। তাহলে কফ আর কাফের মধ্যে পার্থক্যটা কতটা বুঝতে পারছেন? একটা হচ্ছে কফ, একটা হচ্ছে কাফ। চলেন, তারপর দেখুন,
জদ ইয়া, জদ এইভাবে এসে তারপরে ইয়ার সাথে এইভাবে জুড়ে যাচ্ছে, উপরে একটা নোক্তা থাকছে, হয়ে যাচ্ছে জদ ইয়া, ইয়ার নিচে দুটো নোক্তা। জদ ইয়া, জদ যখন ইয়ার সাথে যুক্ত হয় তখন কেমন হয় দেখেন, চলেন। জদ ইয়া, জদের নোক্তাটা কেটে দেন নিজে নিজে, হয়ে গেল কি সদ ইয়া, তাই না? নোক্তার এই যে পরিবর্তন, এই যে পার্থক্য, এটাকে আপনাকে বুঝতে হবে। তারপরে দেখুন, সদ আর মিম এইভাবে এসে মিম এইভাবে জুড়ে গেল, সদ মিম, সদ মিম। আচ্ছা, সদের উপর একটা নোক্তা দিলে জদ মিম, চলেন। তারপরে দেখেন, লাম সদ তা একসঙ্গে এসে কেমন দেখতে হবে দেখেন। লাম প্রথমে ধরেন এইভাবে লিখতাম আমরা, কিন্তু লাম যখন যুক্ত হয় কেমন হয়, হালকা এভাবে উপর থেকে এসে এইভাবে আসে, এইভাবে এই পর্যন্ত হয় লাম। তারপরে দেখেন সদ, সদ এইভাবে আসছে, একটা এরকম হালকা ধাঁচ থাকবে, যেটা পেট বড় মতো ছিল এরকম সদের, সেটা একটা ছোট মতো হয়ে যাবে, এখানে এই যে ছোট মতো এসছে। তাহলে লাম সদ কে লিখছেন ভাই? লিখবেন না। চলেন দেখেন, লাম সদ এর সাথে জড়েন তা, লাম সদ আর একটা নৌকো, দুটো নোক্তা, হয়ে যাবে কি লাম সদ তা। এখানে তা এর সাথে যদি আলিফ যুক্ত করে দিই, তা আলিফ, খ লাম সদ তা আলিফ। খ বিয়ত। আচ্ছা, তা এর সাথে ধরুন একটা নোক্তা কেটে দেন, হয়ে গেল কি নুন, লাম সদ নুন। আচ্ছা, নুনের নোক্তাটাও কেটে দেন, দিয়ে তিনটে নোক্তা করে দেন, লাম সদ সা, এই নোক্তাটা কেটে দেন, তিনটে নোক্তা নিচে উপরে থেকে কেটে দিয়ে নিচে একটা নোক্তা দেন, হয়ে যাবে কি লাম সদ বা, তাই না? শুধু নোক্তার পরিবর্তনগুলো চিনতে হবে, কোন অক্ষরের নোক্তা কোথায় আসে, জোড়ার সময় কেমন ভাবে জুড়ছে, সেই অক্ষরগুলো আমি আজকে বুঝিয়ে দিলাম। নিজে নিজে এগুলো খাতায় প্র্যাকটিস করবেন, নিজে নিজে লিখবেন, নিজে নিজে লিখতে শিখুন, বেশি বেশি লিখুন। হ্যাঁ, লেখা খারাপ হোক কোনো অসুবিধা নেই, অক্ষরকে চেনার জন্য লিখুন, বেশি বেশি লিখুন। যদি আপনি লেখেন বারবার তাহলে অবশ্যই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি অক্ষর চিনে যাবেন। তাহলে লাম সদ বা, এখানে যেটা লেখা রয়েছে লাম সদ তা, উপরে দুটো নক্তা মানে কি তা, লাম সদ তা। আকবর আলী ভাই কিছু বলবেন? জি ভাই বলেন।